এর বেশি দূর আর যাওয়া হলো না, কিংবা যেতে পারল না আইরিন। গাঢ় নীল পোশাক পরা এসপি ইয়াসির আবার সাধ্যের ওই দীপ্ত চোখেই আটকে পড়ল সব। তারপর ঘর জুড়ে নীরবতা নামল, চোখে মুখে বিভ্রান্তি, হুড়োহুড়ি নিয়ে চেয়ে রইল তুষি। বদপুলিশ কতটা কি দেখেছে সে জানে না। যদি শাকচুন্নিটার কাজকর্ম দেখে থাকে তাহলে নিশ্চিত ওর নিজের শাস্তির কোনো ভয় নেই, কারণ তুষি তো কিছু করেনি, তাই না? এতক্ষণ একটু হাসাহাসি মুখ করে নড়েচড়ে দাঁড়ালো সে। পক্ষান্তরে ততটা আশঙ্কায় টলমলে আইরিন। ইয়াসির ভাই সব দেখে নিলে কি হবে? দুজনে দুরকম চিন্তার মাঝে বিভ্রমে ডুবে গেলেন বাকিরা। রেহনুমা বলেন, কি হয়েছে বলতো স্বার্থ? কি ঘটেছে এখানে? তুষির সাহস পেতেই হড়বড় করে উঠল। আমি কিন্তু কিছু করিনি, তাই না স্যার? আপনার বোনই যেচে পড়ে আমার সাথে ঝামেলা করতে এসেছিল। তনিমা নজর পড়ল অদূরে মেঝেতে। গোটা গোটা পায়ের ছাপগুলো দেখলেন ততক্ষণে। মিহি কণ্ঠে আর্তনাদ। এ কি কি অবস্থা ঘরের? এইসব কে করেছে? ইউষা বলল, কে আবার? যার পায়ে জুতো সেই করেছে। সব কয়টা চোখ একসাথে বাতরাতেই মাথা নুয়ে নিল আইরিন। তুষি উদ্বেগ নিয়ে বলল, আমি তো এই কথাটাই এতক্ষণ ধরে বলতে চাইছিলাম। তুমি থামো। ইয়াসিরের নির্দেশ ছুটে আসতেই থেমে গেল তুষি। ছেলেটা আইরিনের দিকে তাকালো, বলল সরাসরি, তুমি বেশ গুছিয়ে মিথ্যে বলতে পারো। আগে একটু একটু জানতাম, আজ পুরোটা দেখলাম নিজের চোখে। যাকে তুমি অন্যের শাস্তির কথা বলছিলে, কিন্তু এখানে তো ভুল তোমার বেশি, তাই শাস্তিও নিশ্চয়ই তোমারই বেশি হওয়া উচিত। ঘাবড়ে গেল আইরিন। শাস্তি? তো তুমি আমাকে চেনো না আইরিন। তোমার অন্যায়টা আমি নিজের চোখে দেখেছি, সেখানে ছেড়ে দেওয়ার তো প্রশ্নই আসে না। একটু থামলো ইয়াসির, ঘোষণা দিল কড়া গলায়, যেহেতু তুমি অন্যের মোছা ঘর ইচ্ছে করে নোংরা করছিলে, তাই এখন বাকিটা তুমি মুছবে। বাড়ির একটা কোনাও যেন বাদ না যায়। আইরিনের মাথায় আকাশ ভেঙে পড়ল। আর্তনাদ করে বলল, আমি? তুষি ক্ষুদ্র আনন্দ ঝলমলে খুশিতে হাততালি দিতে দিতে দিল না। তনিমা মৃদুস্বরে বলেন, কি বলছিস তুই স্বার্থ? ও কেন ঘর মুছবে? ও আমাদের বাড়ি বেড়াতে এসেছে। আর নিরু শুনলে কি ভাববে বলতো? সজরে ঘাড় নাড়লেন রেহনুমা, বললেন, সেই তো ওকে দিয়ে ঘর মোছাবো? ছি ছি, তা কখনো হয়? ইয়াসির ভোর কুচকে বলল, কেন হয় না? ও আমাদের আত্মীয় বলে এসব তো ওর আগে ভাবা উচিত ছিল। ছোটমা, কাজ যাই হোক, সেটাতে অন্যের কষ্ট আছে, শ্রম আছে। ও কেন সেসব নষ্ট করতে এসেছিল? ভুল করলে তার শাস্তি সবাইকে পেতে হবে। আর যেখানে আইন স্বয়ং আমি আছি, সেখানে এক চুল ছাড়া আমি কাউকে দেব না, সে আমার আত্মীয় হোক বা অন্য কেউ। আইরিনের চোখে জল ছুটে এলো। জীবনে এক গ্লাস পানি ঢেলে খায়নি সে মুজিবে ঘর। উফ, এত বড় বোকামিটা কি করে করলো ও? একটা গোটা মানুষ উপরে দাঁড়িয়ে সব দেখে ফেল, আর আইরিন তাকে লক্ষ্যই করেনি। ইউষা বিড়বিড় করলো, বলল, একদম ঠিক হয়েছে। কিন্তু তুষি অবাক হলো, ভীষণ অবাক। চোখের পাতা ফেলতো ভুলে বসলো তাতে। ইয়াসিরের গৌরমুখে মুখ বনে চেয়ে রইল মেয়েটা। বাড়ির গৃহিণীদের আর বলার কিছু নেই। রেহনুমা পরাজিত সৈনিকের নাই চসূচক শব্দ তুলেন জিভে। পাশাপাশি মায়া হলো আইরিনের উপর। মেয়েটা যা ননি পুতুল, ঘর মুছতে পারবে? কি দরকার ছিল তুষির পেছনে লাগার কে জানে? ইয়াসির হাত বাড়িয়ে চোখ বোলালো। প্রায় 8টা বাজতে চলো। তুষি তখনও একই রকম চেয়ে। তখনই চাইল ইয়াসির। এক পল চোখাচোখিতে ভরকে গেল মেয়েটা। ফাঁকা ঠোঁট জোড়া মিশিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ইয়াসির ছুঁড়ে ছুঁড়ে ডাকলো, আর তুমি? এই চোর, তোমাকে বলছি। আবার চোর বলছে? ছোট ঠোঁট উল্টে মাথা নাড়ল তুষি। ইয়াসির হুকুম দিল শক্ত সরে, তুমি আইরিনের গায়ে ময়লা পানি ঢেলেছ, এটা তোমার অন্যায়। তাই শাস্তি হিসেবে ওর জামাকাপড় ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করে ওর ঘরে রেখে আসবে। তুষি এসব আশা করেনি। তার বিমোহিত হাস্যোজ্জ্বল মুখটা নিভে গেল অমনি। আশ্চর্য চোখে বলল, আমি কি করলাম? ওই তো আগে আমার পেছনে এসে লেগেছে। আমি তো শুধু ওকে একটু শাস্তি দিতে এইসব করেছি স্যার। ও ঘর নষ্ট করে। ইয়াসির কঠিন স্বরে বলল, শাস্তি দেওয়ার তুমি কেউ নাও। রিভেঞ্জ নেওয়ার জন্য কাউকে পাল্টা আক্রমণ করা আরও বড় অপরাধ। কিন্তু তোমার অপরাধের পরিমাণ ছোট, তাই শাস্তিটাও ছোট। কথা কম বলে যা বলছি তাই করবে। তনিমাও ফোঁস করে শ্বাস ফেলে মাথা নাড়লেন। রেনুমারও বলার কিছু নেই। আটা মাখা হাতটা নিয়ে ফেরত চললেন রান্নাঘরে। আরিন চোখের পানি গালে নেমে এলো। তুষির মন খারাপ হলো না। ওই একটু গেঞ্জি সেটই তো, ওসবও তুড়ি বাজিয়ে ধুয়ে ফেলতে পারবে। ইয়াসির ইউষাকে বলল, যাকে যা কাজ দিলাম সেসব ঠিকঠাক হচ্ছে কিনা দেখার দায়িত্ব তোর। বাড়ি ফিরে যেন না শুনি এর সামান্যতম নড়চড় হয়েছে।
ইউষা সজোরে মাথা নাড়ল, দেখতে পারল না এক পায়ে রাজি। নিজের মতো বলে দিল, ঘর ছাড়ো ইয়াসি। তুষি কিছুক্ষণ চেয়ে রইল সেদিকে। মেয়েটার মিগনয়নের কোনো হয়তো কিছু মুগ্ধতায় দেখা মিলেছে। লালচে ঠোঁট সরল একটুখানি। একচোট শ্বাস টেনে ভাবল, না, যতটা বদ বলেছিলাম অতটাও না, একটু একটু ভালোও আছে। ইয়াসির থানায় ঢুকতেই ভরকে গেল কিছু। প্রতিদিন যারা সালাম ঠুকতে দাঁড়িয়ে যায়, আজ তারা গোল গোল চোখে তাকে দেখছে, যেন বিশ্ব ব্রাহ্মাণ্ডে এমন অদ্ভুত প্রাণী আগে দেখা যায়নি। এই যে চায়ের পানিটা মুখে পুরো গিলতে ভুলে গেছে শফিক। নেহা খাতে কিছু লিখছিল, ওসব ফেলে তাজ্জব চোখে সেও চেয়ে এদিকে। সবাইকে এক একবার দেখল ইয়াসির, কণ্ঠ ভারী করে বলল, এনিথিং রং? ওই এক প্রশ্নে যেন হুঁশ ফিরল সকলের। তস্ত্র বেগে উঠে দাঁড়ালো তারা, কপালের 4 আঙ্গুল ঠেকি বলল, স্যার গুড মর্নিং স্যার। ইয়াসির তার ভরকানো ভাব লুকিয়ে ফেল কঠোর ব্যক্তিত্বে নিচে, একটু মাথা নেড়ে ঢুকে গেল কামরায়। এতক্ষণে কথা বলার সুযোগ পেতে এগিয়ে এলেন শফিক। ফিসফিস করে বলেন, কি ব্যাপার বলুন তো মিস নেহা, কাল বিয়ে করে আজ থানায়? জানি না স্যার, আপনি বিয়েতে যাননি? না, আপনার বাবির কাল জ্বর এসেছিল, অনেক শখ করেছিল স্যারের বিয়েতে যাবার, ওর জন্যে আমিও যাইনি। আপনিও কি জাননি? গিয়েছিলাম, তবে শেষ অবধি থাকিনি। অনেক দূরের পথ, তাড়াতাড়ি ফিরতে হবে বলে গিফট দিয়ে খেয়েই চলে এসেছি। স্যারের বউয়ের মতো ঘোমটা দিয়ে বসেছিল, কি বলবো। তাই নাকি? কেন? আজকাল বিয়েতে এরকম ঘুমটা তো রেয়ার। ভেতরে কোনো গল্প আছে নাকি? নেহা মাথা নাড়ল। স্যারের বউ এত বড় ঘোমটা দিয়ে বসেছিল, কি বলবো। জানি না, ছুটি নিয়েও স্যার আজ অফিসে যখন বোধহয় কিছু আছে। আমাদের দুজনকে ছাড়া স্যার তো আর কাউকেই ইনভাইট করেননি। কাউকে যে জিজ্ঞেস করব তাও হবে না। শফিক মাথা নাড়ল। পারিবারিক বিয়ে তো, আমি স্যারের সাথে সবসময় কেস ফাইল করি দেখে আমাদের এড়িয়ে যেতে পারেননি। সে যাকগে, স্যারকে কি জিজ্ঞেস করবো কিছু? পরপরই নিজের ঘাড় ঝাঁকিয়ে বলেন, না না থাক, স্যারের যা মেজাজ, দরকার নেই। ওনার বিয়ে, ওনার ডিউটি, আমার কি? নেহাও একমত মাথা নাড়লেন সহসা। তবে মুখে আমাদের কি বলো। শফিকের আগ্রহ গেল না। বিয়ের জন্য ইয়াসির ছুটি নিয়েছিল, তাহলে আজকে ডিউটিতে আসবে কেন? অন্তত বৌভাত অবধি তো বাসায় থাকার কথা। ব্যাপারটা জানতে হচ্ছে তো। ইয়াসির নিজের কক্ষে এসেই নাস্তার অর্ডার দিল প্রথমে, সাথে 1 কাপ কফি। ইদানিং সকালে এত চড়া রোদ পড়ে, এর মধ্যেই মাথা ধরে গেছে। 2 ভুঁড়ের মাঝে আঙ্গুল বুলিয়ে চেয়ারে পিঠ রাখলো সে, নিশ্চিত এই বিয়ের পরের দিনই থানায় আসা নিয়ে বাইরে কানাঘুষা হচ্ছে হওয়ারই কথা। ও নিজে কি ভেবেছিল একটা ঘটনায় জীবনের মোড় এমন আশ্চর্য রকম বদলে যাবে? রাস্তায় একটা ছিটকে চোরের সঙ্গে বিয়ে হবে ওর। শরীফার নেহাকে তো কার্ড দিয়েছিল ইয়াসির, ওরা কি বিয়েতে অ্যাটেন্ড করেনি? কোলে তো সব জানার কথা। ভাবতে গিয়েও ইয়াসির ঘাট সোজা করলো, জানলে জানবে, হু কেয়ার্স। তখনই দরজায় এসে দাঁড়ালো শরীফ, খুব ব্যস্ত স্বরে জানালো, স্যার, এক বৃদ্ধা আপনার সাথে দেখা হতে চাইছেন, মানে কান্নাকাটি করছেন খুব। দেখা করা নাকি ভীষণ জরুরি। কি করব? ও বলল। ডাকো। শরীফ চলে গেল। একটু পরেই এসে দাঁড়ালেন হাসনা, সাথে টিনটিনও আছে। ভেজা চোখের সাথে ঘামে সিক্ত মুখটা আঁচল তুলে মুছলেন তিনি। জীবনে কোনোদিন থানার পাশ মারানি, সেখানে আজ স্বয়ং এক অফিসারের সামনে এসে থেমেছেন। ইয়াসির বলল, ভেতরে আসুন। ধীরজ পায়ে ঢুকলেন তিনি। ঢোক গিলতেই প্রশ্ন করল ও, বসুন, বলুন কি সমস্যা? হাসনাম বসলেন না, পাল্টা প্রশ্ন করলেন নিভু গলায়, তুষির লয়ে কি আপনার বিয়ে হয়েছে স্যার? অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত প্রশ্নে ইয়াসির হক চুকিয়ে গেল। মসৃণ কপালে ভাঁজ বসল অমনি, তবে উত্তর সে দিল না। আর চোখে দেখল শরীফকে। আদেশ ছিল রাগ ঢাকিন। তুমি এখন যাও। শরীফের সব উত্তেজনায় মাটি, কিন্তু মুখের ওপর তো কিছু বলতে পারবে না। বাধ্যর মতো বের হলো তাই। ইয়াসির ভুরু নাচালো। বসুন। হাসনা আস্তে ধীরে বসলেন, তার চাহনি উৎসুক। অনেক কাঠখড় পুড়িয়ে অনেকের থেকে খোঁজ খবর নিয়ে ইয়াসিরের হদিস পেয়েছেন তিনি। যখন গাড়ি থেকে নেমে ঢুকছিল থানায়, টিনটিন দেখেই চিনেছে, তাই তো এক বুক আশা নিয়ে এলেন এখানে। জিজ্ঞেস করলেন সাগ্রহে, আমার তুষি কেমন আছে স্যার? ইয়াসি খুব শান্তভাবে বলল, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, এই নামে আমি কাউকে চিনি না। হাসনা তাজ্জব হলেন। প্রত্যাশার বাতিটা
ঝোড়ো বাতাসের মতো ধপ করে নিভে গেল যেন, হাহাকার করে বলেন, কি কন? আমি যে শুনলাম আপনার লগে আমার নাতনির কাল বিয়ে হয়েছে। কি রে টিনটিন, তুই তো কইলি। ইয়াসির তাকাতে ছোট্ট টিনটিন ঘাবড়ে গেল, মাথা নাড়তে গিয়েও থমকে রইল বেচারা। ইয়াসিরের চোখ মুখ শান্ত, এত সাবলীল দুনিয়ায় কিচ্ছুটি নেই, যেন এই মানুষ রাগ কি মেজাজ কি জানে না, অমন সুন্দরভাবে শুধালো। তাই? তা আপনার নাতনি কি করে? হাসনার চেহারাই অস্বস্তি, একটু সময় নিই বলেন, আমরা বস্তিতে তাহি ছোটখাটো কাম করি স্যার। কাল হইতে আমার নাতনিরে পাইতেছি না। টিনটিন কইল ও নাকি দেখছে আপনাকে বিয়ে হইতে। সেই আশা ছুটে আইছিলাম এখানে, কিন্তু হাসনা কেঁদে ফেলেন। মলিন মুখখানা চাপলেন আঁচলে, ইয়াসির নিম্নাষ্ট দাঁতে পিষে চেয়ে রইল। এটা নিশ্চয়ই তুষির দাদি হবে, কয়েকবার দাদি দাদি নাম করে চাচাতে শুনেছিল মেয়েটাকে। কি চমৎকার করে নাতনির চুরি পেশা এড়িয়ে গেলেন, এক পেশে হাসলো, তারে দেখিয়ে পড়ল। দেখুন, আমি তো বললাম আমি এই নামে কাউকে চিনি না। আর আপনার নাতনির সাথে আমার বিয়ে হবে এতটা খারাপ সময় হয়তো এএসপি ইয়াসিরের আসেনি। উত্তর পেয়েছেন না? আপনি এবার আসতে পারেন। হাসনার আর বলার কিছু রইল না, অসের মতো চোখ মুছে কোনো রকমে সালাম দিলেন। টিনটিনের হাতটা ধরে বেরিয়ে এলেন তারপর, কিন্তু টিনটিন যেতে যেতে একবার পিছু ফিরে চাইল। ওর স্পষ্ট মনে আছে সেন্টারেও ইয়াসিরকে দেখেছিল, তুষিও ছিল পাশে। তাহলে এই পুলিশ এখন মিথ্যা কেন বলল? ইয়াসিরের নির্দেশে আরিনকে ঘর মুছতেই হলো। সবাই যখন নাস্তা খাচ্ছিল খাবার রুমে, বিমর্ষ আদলে গোটা বাড়ি মুছল সে। শওকত, সাইফুল কেউই এ নিয়ে কোনো কথা বলে না। এটুকু শান্তির দরকার ছিল, এটুকু শাস্তির দরকার ছিল। অন্যের পরিশ্রম কেন নষ্ট করবে? তবে তারপর থেকে আইরিনকে আর নিচে পাওয়া যায়নি। সে যে ঘরে গিয়ে খিল দিল আর নামলই না। মাঝে তনিমা খাবার দিয়ে এলেন, মাথায় হাত বুলিয়ে বোঝালেন অনেক কিছু, কিন্তু আইরিনের দুঃখ কমেনি। তার পরপরই তুষি এলো ওর জামা কাপড় নিতে। মেয়েটার ঠোঁটে তখন দুষ্টু দুষ্টু হাসি। টু পিসের গেঞ্জির সেট ধুতে ওর কষ্ট হবে না, কিন্তু এত বড় বাড়ি মুছতে আইরিনের চেয়ে আজ কত জায়গায় ব্যথা করবে সেটুকু ওর আন্দাজ আছে। আর ওই মিটে মিটে হাসিতেই আইরিনের বক্ষতালু অব্দি চলে গেল রাগে। তুষির প্রস্থান পথে দাঁত পিষে চেয়ে এলো সে, ফুসতে ফুসতে ভাবল, খুব মজা নিচ্ছিস তাই না? দাঁড়া তবে, এরপর তোর এমন অবস্থা করব ইয়াসির ভাই নিজেও টের পাবে না। বেশ রাত হয়েছে, অথচ সারাদিন তুষির খাটাখাটনতি শেষ। রেনুমা একদণ্ড জিরোতে দেননি, একটু বসতে এলেই ডেকে কাজ ধরিয়ে দিয়েছেন। তুষি আজ এতগুলো কাপড় কেচেছে, 3 বেলার গাদা গাদা থালা বাসন মেজেছে, আরও ছোট ছোট কতগুলো কাজ, তার তো হিসেবও করা যাবে না। মেয়েটা সারা শরীর টনটন করছে ব্যথায়। রেনুমা উঠে পড়ে লেগেছে ওকে নাস্তানাবুদ করতে। উফ, এই মহিলা তিন্নির মায়ের চেয়েও বড় মাপের খচ্চুরে। কোন জন্মের শত্রুতা মেটাচ্ছে কে জানে। তুষি ঘরে এলো, সবে রাতের খাবার শেষ করেছে সবে। গোটা খাবার রুম গুছিয়ে তবে ফুসরত মিলল তার। রেনুমাকে বকাঝকা করতে করতে তোষিকে গা রাখলো তুষি। পায়ের গোড়ালি শুদ্ধ লাফাচ্ছে এখন। এত ব্যথা তো কুস্তি শেখার প্রথম দিনও হয়নি। উফ, ঘরের কাজে এত খাটুনি, এত কষ্ট। তুষি মাগো বলতে বলতে এপাশ ওপাশ করলো। সে সময় ফের হাজির হলেন রেহনুমা। তুষি সবে চোখ বুঝেছে ঘুমোবে বলে অমনি কর্কশ গলায় বলেন, আচ্ছা ফাঁকিবাজি মেয়ে তো তুমি। কি সমস্যা তোমার? একটু ছুতো পেলেই ঘরে দৌড়ে আসো কেন? তুষির বিশ্রামের দফরফা হতাশ শ্বাস ফেলো সাথে। এই মহিলার কি কোনো কাজ নেই? দিন দুনের এমন কুচোটে দুটো ও দেখেনি। তিক্ত বিরক্ত চিত্রে উঠে বসলো মেয়েটা, থমথম করে বলল, কি হয়েছে বলুন, আবার কি করতে হবে? কি করতে হবে মানে? ইয়াসিরের ফেরার সময় হয়েছে, যাও। ও আসার আগে ওর ঘরটা ঝেড়ে মুছে রেখে এসো। তুষি কপাল কুচকে বলল, সকালে না বললেন ওই ঘরে না ঢুকতে? এখন তো যেতে বলছি। ইয়াসি তোমাকে ওর ঘরে ঢুকতে মানা করেছিল। এখন রেশমি ব্যস্ত, তাই ওর কাজ তুমি করে দিয়ে এসো। তুষি দুগাল ফুলে বিরক্তি ঝাড়ল। উঠে দাঁড়াতে রেহনুমা সতর্কবাণী ছুলেন, খবরদার ঘরের কোনো জিনিসে কিন্তু হাত দেবে না। তুষি ততক্ষণে হাঁটা ধরেছে। কথাটা শুনেই গতির বেগ থামল না, ভেঙচি কেটে ভাবল, কি এমন আছে পুলিশের ঘরে? বন্দুক আর ওই তেনার মতো ইউনিফর্ম ছাড়া ছোঁয়া তো দূর, ওসব তুষি ফিরেও দেখে না। হ্যাঁ, কিন্তু ঘটনা ঘটল উল্টোটা। ইয়াসিরের ঘরের আলো জ্বালাতেই তুষির ঠোঁট দুটো আলিবাবার গুহা বনে গেল।
এত সুন্দর, এত বড়। চোখ ছানা পড়া করে চারিদিকে চেয়ে রইল সে। এবারই আসার পর এটা ওর সাথে ঘটা নৈমিত্তিক ব্যাপার। যে ঘরেই দেখে সেটাই সিনেমার মতো সুন্দর। তো সে আজীবন শুনেছে ছেলেরা অগোছালো জঙ্গলি হয়, এরা ঘরদোর গোছগাছ করতে জানে না। কিন্তু ইয়াসিরের কামড়ে দেখে মাথা চক্কর কাটল ওর। তালুর চুলগুলো হয়তো লজ্জা পেল কিছু। এমন কাকের বাসা ও প্রতিদিন সাথে নিয়ে ঘোরে। সেখানে ইয়াসিরের থাকার জায়গাটা অবধি পরিষ্কার পরিচ্ছন্ন, একটা কোনো এদিক ওদিক নেই। টান টান বিছানার চাদর থেকে সেলফের বইগুলো অবধি গোছানো। তুষি হাঁ করে চেয়ে চেয়ে পা বাড়ালো সামনে। নাক বরাবর সোজা দেওয়ালের সাথে একটা ছোটখাটো সেলফ সেট করে লাগানো। স্বচ্ছ কাচের ভেতর থেকে কয়েকটি পুরস্কার চকচক করে জ্বলছে। সব কি ওই বদপুলিশে? এত পুরস্কার ব্যাটা কিসে পেল? মারপিটে? তুষি ঠোঁট কামড়ে পুরস্কারের গায়ে লেখা পড়ার চেষ্টা করল, একবার পালো না। চোখ দুটোর জ্যোতিবোধই কমেছে। আরও এগিয়ে কাছে চোখ পেতে দাঁড়ালো এবার। বানান করে করে আওড়ালো, ব এ কারে বে দন্ত শয় টপ বেস্ট। তখনই দৌড় হতে একটা জলগম্ভীর স্বর ছুটে এলো কানে। এই মেয়ে, তুষি চমকে গেল। ছলকার তার শীর্ণ কাঁধ। তড়িৎ ফিরে চাইল পেছনে। তপ্ত দুটো চোখ মেলে চেয়ে আছে ইয়াসি। মটমটে চৌকস চোয়াল দেখি বুক শুকিয়ে গেল তুষি। চট করে সোজা হলো মেয়েটা। ইয়াসিরের পায়ে বুট। উৎকট শব্দ তুলে সামনে এসে দাঁড়ালো। দাঁত খিচে বলল, হাউ ডিয়ার ইউ, আমার ঘরে কেন ঢুকেছো তুমি? তুষির কাম তামাম করতে যথেষ্ট দুটো লাইন। ভয়ে ডরে চিমসে এলো মেয়েটা। চোখ নিচু, গলাও নিচু করে বলল, ইয়ে মানে ঘরটা গোছাতে এসেছিলাম। চেঁচিয়ে উঠল ইয়াসি। আমার ঘর গোছাবে তুমি? তোমার মতো একটা বস্তির মেয়ে আমার জিনিসে হাত দেবে? নিজেকে কি আমার বউ ভাবা শুরু করেছো? তুষির ছোট্ট কলিজা ছলাৎ ছলাৎ করছে। কানের পর্দা হয়তো দুভাগ হয়েছে আগে। মিনমিন করে বলল, আমার কি দোষ? আমি তো আসতে চাইনি, আপনার ছোট মা জোর করে পাঠিয়েছেন। কিছু বলতে গিয়েও থামলো ইয়াসি। ছোট মা গুরুজন। তুষির মতো বাইরের লোকের কাছে তো তাকে ছোট করা সাজে না। ক্রোধের উত্তাপ লাভারটা গিলে নিল সহসা। চোখ বুজে শ্বাস পেল। সরে এলো সামনে থেকে। খাম্বার মতো দাঁড়িয়ে থাকা তুষি চোখের কোণ তুলে চাইল। বন্দুক টন্দুক আনতে গেল নাকি? রাগে না গুলি মেরে ওর খুলি উড়িয়ে দেয়। কিন্তু না, ইয়াসির ইউনিফর্ম সারছে। গাঢ় নীল শার্টটা শরীর থেকে সরাতে লোমশ বুক পেরিয়ে এলো। তুরন্ত চোখ নামিয়ে নিল তুষি। হাতে তোয়ালে নিল ইয়াসির। অসময়ে যেতে নিলেও থামলো আবার। তর্জন দিল ঠান্ডা ভাষায়, বের হয়ে যেন তোমাকে না দেখি। ভেতরে ঢুকেই ধরে রাখা নিঃশ্বাসটা ঠোঁট ফুলিয়ে ছাড়ল তুষি। বাপরে বাপ, পুলিশ না বোম! আরেকটু হলেই তো উড়িয়ে দিত ওকে। উফ, এর ঘর পরিষ্কার আগে এর ব্যবহার পরিষ্কার করা উচিত। তুষি রুমে এদিক সেদিক দেখল। তক্তকে ঘরের কি মাথা মুন্ডু পরিষ্কার করবেও? সবই তো ঠিকঠাক আছে। দূর, দরকার নেই, থাকুক যেমন আছে। কেউ জিজ্ঞেস করলে না হয় বলে দেবে সব গুছিয়ে রেখে এসেছে। তুষি ঝাড়ুটা হাতে নিতে গেলে আচমকা চোখ পড়ল টেবিলে। ইয়াসিরের মানি ব্যাগ, ঘড়ি, ফোন রাখা সব চাপিয়ে ফুলকো ওয়ালেটটায় আটকে গেল মেয়েটা। নিশ্চয়ই এর মধ্যে অনেক টাকা আছে। ব্যাস, চোরের মনটাই আবার জেগে উঠল তুষি। সতর্ক নয়নে আশপাশ দেখল এক পল, কোথাও কেউ নেই। ইয়াসিরও ফ্রেশ হতে গেছে। এই সুযোগে একটু চুরি করা যাক না। তুষি আজ আর নিজেকে সামলাতে পারল না। না পারল হাত নিষ্পিস করা আটকাতে। পা টিপে টিপে এসে ওয়ালেটটা তুলল। দুপাশে মেলতেই আস্তে আস্তে নোটগুলো চাইল ওর দিকে। সাথে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, তুষি আমাদের নিয়ে যা, নিয়ে যা আমাদের। তুষি ঢোক গেল। হাতটা বাড়িও গুটিয়ে আনলো আবার। ইয়াসির নিশ্চয়ই টাকা গুনে গুনে রেখেছে। যদি বড় নোট ধরে নির্ঘাত বুঝে ফেলে, যা বুদ্ধি ওর। এক কাজ করুক, ছোট ছোট নোট নিক। 100-200 টাকার হিসাব নিশ্চয়ই রাখনি। নিজের মতো ছক্কসে মাথা নাড়ল তুষি। 100 টাকা দুটো নোট ব্যাগে। হাতটা বাড়ালো নেবে। পেছন থেকে খপ করে কবজিটা চেপে ধরল ইয়াসি। ছ্যাদ করে উঠল তুষির বুক। ফ্যাকাশে মুখে চাইতেই ইয়াসির ভুরু নাচে। আবার চুরি? তুষির গলা শুকিয়ে কাট, চেহারায় রক্ত নেই। তুতলে উঠল কথা বলতে কি। কই আমি মানে মানে চুরি করছিলাম না। ইয়াসিরের সারা মুখে জলের ফোঁটা। এক হাতে তোয়ালে নিয়ে মুছল সেটুকু। ভীষণ শান্ত অথচ গম্ভীর গলেই বলল, হাতটা খুব নিপুণ, কিন্তু ভুলে যাচ্ছ আমি পুলিশ। চোখ বুঝলেও বুঝতে পারি চোরের হাত কেমন হয়। তুষির বুক কাঁপছে। কি বলবে, কি করবে দিশেহারা দশা। জিভ দিয়ে ঠোঁটটা চেটে পুটে বলল, আমি তো শুধু। ইয়াসির বলতে দিল না, কথা কেড়ে নিল মাঝেই।
তোমার চোখ বলছে তুমি কি করতে যাচ্ছিলে, আর অপরাধীর চোখের ভাষা ইয়াসির আবরার জানে। তাই এখন অহেতুক মিথ্যা বলতে এসে নিজেই ফেঁসে যেও না। তুষি নেতিয়ে গেল। পরপরই কণ্ঠে ধন পাল্টে ফেল ইয়াসির, গর্জে উঠল কড়া স্বরে। স্বীকার করো চুরি করছিলে। তুষি রুহু উড়ে গেছে, ভয়ে ওষ্ঠাগত প্রাণ। চোখ মুখ খিচে বলল, করছিলাম চুরি। ইয়াসির হাত ছেড়ে দেয়, মানিব্যাগটা টান মেরে নিয়ে নেয় কাছে, বাক্য ছুড়ে আগে নেয়। কান ধরো। প্রকট চোখে চাইল তুষি। হ্যাঁ? শুনতে পাও না? কান ধরতে বলেছি, কুয়েক। তুষির সরুনাক ফুলে উঠল এবার। মগের মলক নাকি 100 টাকার জন্য কান ধরতে হবে? ও বস্তির সেলিব্রিটি, কারণের কত নাম করা পকেটমার, সবে ওকে এক নামে চেনে, আর তাকে এই পুলিশ কান ধরতে বলছে। ইয়াসিরের পেছনে ড্রেসিং টেবিল, মানিব্যাগটা সেখানে রাখতে পিছু ফিরল সে। চড়াপিট দেখে দেখে কোনো ভূত তুষির কাঁধে নামলো কে জানে। এক আধ্যাত্মিক শক্তিতে কেঁপে উঠল সে। এই বদের হাত দিয়ে পুলিশটা ওকে একটু বেশি পেয়ে বসেছে। সমাজে চলছে বলে কি মাথায় উঠে নাচবে? ঘরে কাজ করেছি, আবার এখন কান ধরবে? তুষি পেস্টেজ নিয়ে ছিনিমিনি খেলা। মেয়েটা দন্তপাটি পিষল, রাগে সারা শরীর জ্বলছে। কুস্তির সৈনিক সুলভ মনটা গর্জে উঠল সিংখানায়। পিছু ফিরে থাকা ইয়াসিরকে মেরে তক্তা বানানোর স্পর্ধায় ফুলে উঠল বুক। সিদ্ধারা বারবার একটা প্রকাণ্ড ঘুষি মারার জন্য তেড়ে এলো তুষি। ধিমি বাম, বিধি বাম, চট করে ফিরেই হাতটা পিঠের সাথে মুচড়ে ধরল ইয়াসির। চমকে থমকে নিঃশেষ হওয়া মেয়েটা কোকিয়ে উঠল ব্যথাতে। ভেঙে যাবে, মাই হ্যান্ড ভেঙে যাবে স্যার। খুব সাহস, পুলিশের গায়ে হাত। তুষি হা হুতাশ করে বলল, করব না, আর করব না, ছেড়ে দিন স্যার, এবারের মতো ছেড়ে দিন। ভেবেছিলাম ছেড়ে দেব, কিন্তু না, তুমি পাল্টাবে না। তাহলে বরং থানায় যাই। হাতে টান বসাতেই সংখ্যায় জমে গেল তুষি। আবার থানা? ততক্ষণে এক পা বাড়িয়েছে ইয়াসির। তুরন্ত ফরফর করে মেঝেতে বসে অনুপাটা চেপে ধরল তুষি। হড়বড় করে বলল, ভুল হয়ে গেছে, আর করব না স্যার, এবারের মতো ছেড়ে দিন স্যার, সরি স্যার, মাফ চাই স্যার। ইয়াসির থামল, ফিরে চাইল। তুষি অজগরের মতো পা পেঁচিয়ে ধরেছে দেখে শ্বাস ফেল ছোট্ট। সরু চোখে বলল, মনে থাকবে? সবেগে মাথা নাড়ল মেয়েটা। ও বলল, ওঠো। তুষি আস্তে ধীরে দাঁড়ালো, সোজা গিয়ে ডিভাইনের বসলো ইয়াসির। হাতলে বাহু ছড়িয়ে পড়ল। এবার কান ধরো। তুষি আর গাইগুই করল না, ওই সাহস আর নেই। খুব অসহায় কণ্ঠে শুধালো, এক কান না দুই কান? ইয়াসির চোখ রাঙ্গাতেই তস্ত্র 2 হাত কানে দিল মেয়েটা। সে বলল, এবার উঠবস করো। প্রত্যেক উঠবসে বলবে আমি আর চুরি করব না। তুষির বুক কষ্টে খান খান হয়ে যাচ্ছে। ও রেকর্ড ভেঙে চোরমাত্র হলোই, সাথে সেলিব্রিটি ইজ্জতটা পুরো তছনছ করে দিল ইয়াসির। মেয়েটা কটমট করে ভাবল, বিটকেল পুলিশ, 100 টাকা নিয়ে এত কিছু করছিস? তোর ইচ্ছে তো করছে কষে তোর জায়গা মতো দিয়ে একটা। কি হলো, কথা কানে যাচ্ছে না? স্থূল স্বরে ধ্যান ছুটল ওর। কান ধরে মুখ গোজ করে বসল। থমথমে গলায় বলল, আমি আর চুরি করব না। উঠে দাঁড়ালো আবার, বলল, আমি আর চুরি করব না। গুনে গুনে 30 বার উঠবস করানোর পর ইয়াসিরের মায়া হলো বোধ হয়। ছোট্ট করে বলল, থামো। থামলো তুষি। হাঁপিয়ে গেছে, টনটন করছে কোমর। আঙ্গুল দিয়ে তুড়ি বাজালো ইয়াসির। সোজা দৌড় দেখিয়ে বলল, নাও গেট লস্ট, আর কখন আমার ঘরের দরজাও আসবে না। রুক্ষ স্বর শুনিয়ে নিরাশ শ্বাস ফেল মেয়েটা। গত 2 দিন ধরে ওর সাথে যা যা ঘটেছে, এতটা খারাপ দিন তুষি জন্মের পর দেখেনি। চুপচাপ ঝাড়ু হাতে নিয়ে দৌড় অবধি এলো ও। তখনই ডাকলো ইয়াসির। শোনো। দাঁড়ালো তুষি, ফিরল অবসন্ন চোখে। ইয়াসিরের ফর্সা আনন নিরুত্তাপ, কেমন কাঠখোট্টা। বলল, এরপর থেকে টাকার দরকার হলে আমাকে বলবে, কিন্তু না বলে কখনো কারো জিনিসে হাত দেবে না। তুষি হোঁচট খেল ভীষণ বিস্ময়ে। চোখ বড় বড় করে দেখল। আপনি আমাকে টাকা দেবেন? ইয়াসির আর কিছু বলল না, ব্যস্ত হলো নিজের কাজে। তার এই মৌনতায় উত্তর বুঝে নিল মেয়েটা। সীমা ছাড়ানো আনন্দে ঝলকে উঠল মুখশ্রী। মানুষটা বলল, দরজা টেনে দাও। তুষি যেন বাধ্য মেয়ে, কাঠ টেনে দিল সুধীর হাতে। পুরোপুরি লাগিয়ে দেওয়ার ফাঁক গলে একবার দেখল ইয়াসিরকে। লোকটা ডিভানে বসে ফোন মেলেছে। হৃদয়ে হলদে আলোয় জলজল করছে মুখ। 2 সেকেন্ড চেয়ে থেকে চোখ ফিরিয়ে নিল তুষি। একটা সিনেমার দৃশ্যের কথা দপদপ করে নেচে উঠল মাথায়। হিরোইন ঠিক এভাবেই দেখতে দেখতে হিরোর প্রেমে পড়ে গেছিল। তুষি জিপ কাটল, ছিছি, বদ পুলিশ আর প্রেম সিনেমায় দেখিয়েছে
বুকে শব্দ করে প্রেম হয় পরীক্ষা করতে নিজের বুকে হাত দিল তুষি। না, ধগ্ধ করছে না। যাক, প্রেম টেম হয়নি, এবারের মতো বেঁচে গেল তাহলে। কিন্তু সত্যি কি তাই? সকালের নাস্তার পাট চুকেছে মাত্র। রেহনুমা তখন রান্নাঘরে। কদিন ধরে গোটা বাড়ির কাজকর্ম এক হাতে সামাল দিচ্ছেন তিনি। আপাতত তনিমাকে কোটোটিও নাড়তে দেওয়া হচ্ছে না, কারণ তুষি ভদ্রমহিলা তুষিকে দিয়ে কাজ করাতে নারাজ। কিন্তু ইয়াসিরের জেদ আর রেহনুমার তাল মেলানোর কারণে খুব একটা সুবিধে করতে পারছেন না। সাইফুল শওকতকেও মনসাই এতে। তুষি এদের চারজনেরই বড্ড অপছন্দের মানুষ। তনিমা স্বভাবে বেশ নরম গোছের, তারপরও জীবনের একটা প্রবল ধাক্কায় যখন তার সব কিছু তছনছ হয়ে যাচ্ছিল, ইয়াসিরই তো সঙ্গে ছিল তখন, তাই চাইল ছেলেটাকে কড়া করে কিছু বলতে পারেন না তিনি। আবার ওর দিক থেকে দেখতে গেলে একটা কথা সত্যি, অনাকাঙ্ক্ষিত এই বিয়েটা এক ঝটকায় মেনে নেওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। সে অনেক আগের কথা, তখন ঢাকার বুকে ওনাদের এই বাড়িটা ছিল না। ইয়াসির স্কুলে পড়তো, বোর্ড স্ট্যান্ড করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে গোল্ড মেডেল দিয়েছিল ওকে। সেই ছেলে কি চাইলেই পড়াশোনায় এমন অজ্ঞ স্বভাবে চোর মেয়েকে বউ বলে মেনে নিতে পারবে? জীবন কি এতই সহজ, এতই সরল? এসব তো আর আবেগ দিয়ে হয় না। তনিমা ইয়াসিরের ব্যাপারটা বোঝেন, আবার তুষির জন্য মায়া হয়। কিন্তু তার কথা হচ্ছে, যদি সংসারই না করবে, ইয়াসির বইয়ের সম্মানই বা দেবে, তবে মেয়েটাকে যেতে দিলেই পারে। এভাবে বাড়িতে জিম্মি করে রাখার তো কোনো মানে নেই। ইয়াসির সৎ দায়িত্ববান পুলিশ অফিসার হিসেবে গোটা দেশের কাছে পরিচিত এখন। তার দ্বারা এমন অনেক কি তনিমা স্বাভাবিকভাবে নিচ্ছেন? নেওয়া সম্ভব কখনো? ভদ্রমহিলা ফোঁস করে শ্বাস ফেললেন, নিশ্চুপ রওনা করলেন জয়নবের ঘরে। পৌড়ার হাঁটু ব্যথায় কয়দিন ধরে মারাত্মক হারে বেড়েছে। হাঁটা চলায় কষ্ট হচ্ছে খুব, তাই ঘরে খাবার দিয়ে আসা হয়। আজকেও নিয়ে গেলেন তনিমা। ইউসার পরীক্ষা কদিন পর। সে প্রাণপণ চেষ্টা করে ভালো রেজাল্ট করতে, কারণ তার অয়ন ভাই। অয়ন ছাত্র হিসাবে দুর্দান্ত। ইয়াসির কলেজ পর্যায় থেকে একটু গতি হারালেও অয়ন কখনো লক্ষ্যচ্যুত হয়নি। পরিবারের সবচেয়ে মেধাবী ছাত্র সে। ইউসার ধারণা, অয়নের দুটো মাথা, একটা মাথা দিয়ে তো মানুষের এত কাজ করা সম্ভব না, তাই না? এখন অয়নের বউ হতে গেলে ওকেও তো অমন মেধাবী হতে হবে। অয়ন ভাই ডাক্তার, ঈর্ষা যদি সেখানে লাড্ডু গুড্ডু হয়, লোকে হাসবে না? মুখের সামনে বই মেলে রাখলেও ইউসার চোখ ছিল অয়নের ওপর। কলাপাতা রঙের টি শার্ট পরা ছেলেটা ঠিক তার নাক বরাবর খাবার টেবিলে বসে নাস্তা করলো, পানি খেলো, হাত মুখ মুছে রওনা করলো সিঁড়িতে। পুরোটা সময় ইউসা মন্ত্রমুগ্ধে নাই চেয়ে রইল। অয়ন ফিরল না এদিকে। খাবার টেবিলে কাঠের উপরে একটা বিশাল কাঁচ বসানো। এটাও জিনিসপত্রের ছোঁয়া বেশ ময়লা হয়ে গেছে। রেহনুমা বলে গেছেন সবাই উঠে গেলে মুছে ফেলতে, আর শেষে সেই মানুষটাই হলো অয়ন। তুষি টেবিল মুছতে মুছতে একবার চলে যাওয়া ওর দিকে তাকালো। শুধু ইয়াসির ছাড়া সবাই বাড়িতে আজ। আইরিন এখনও ঘুম থেকে ওঠেনি, অয়নও বের হয়নি বাইরে। এই ছেলেটাকে নিয়ে তুষির মাঝে বিস্তর কৌতূহল। এর মাঝে কয়েকদিন কেটেছে। তবে যাক, তুষি সৈয়দবেলায় এলো। অয়নকে পরিবারে কোনো ব্যাপারে থাকতে দেখেনি। একটা কিচ্ছুতেও নাক গলায় না, শুধু সময় মতো খেতে নামে, আবার ঘরে চলে যায়। তবে খাবার টেবিলে ওইটুকু সময় পরিবারের সাথে জমিয়ে কথা বলে সে। কিন্তু বড়সড় ঝামেলার একটাতেও অয়নকে তুষি দেখেনি। বিটকেলটা রোবট হলে এটা তো আরও এক কাঠি উপরে। অয়নের যাওয়া থেকে তুষির চোখ সরিয়ে আনলো। হঠাৎ নজর পড়ল ইউসার ওপর। বই খাতা নিয়ে পড়তে বসেছিল সোফায়, অথচ পড়ার তো নামই নেই। কেমন হাঁ করে চেয়ে আছে মেয়েটা। তার মুগ্ধ দৃষ্টির পথ অনুসরণ করে তুষিও চাইল সেদিকে। অয়নকে দেখি ভুর বাঁকালো অমনি। নিম্নাষ্ট কামড়ে এক পলক ইউসাকে দেখল, পরের বার তাকে। মেয়েটা এমন করে তাকিয়ে আছে কেন? ব্যাপারটা তো সুবিধার লাগছে না। মনের মধ্যে প্রশ্ন করেই ফেলল তুষি। কি দেখছো তুমি? ইউসা ধ্যান ছুটল, তাকালো তড়িঘড়ি করে। চেহারা জুড়ে বসতে চাওয়া অস্বস্তির গাঢ় চিহ্ন মুছতে বোকার মতো হাসলো মেয়েটা। মিনছে গলায় জানালো, কই, কিচ্ছু না, কিছু না। তুষি মিটিমিটি হাসলো। তার মন বলছে ঘটনার জল স্রোতের মতো সবে কি। ইউসা কি ওই লোকটাকে পছন্দ করে?
এর মাঝে রেহনুমা এলেন। মাকে দেখে ইউষা তটস্থ হয়ে বসল, হাতে বইয়ে মাথা নুইয়ে বোঝালো সে মন দিয়ে পড়ছে। রেহনুমা চুলায় তরকারি বসিয়ে এসেছেন, হাফ হাফ তাড়াহুড়ো। রেশমিও ছাদে কাপড় নাড়তে গিয়েছে। কাল তুষি যা যা ধুয়েছে তার একটাও পরিষ্কার হয়নি। বেচারাকে সেসব আজ আবার কাচতে হলো। রেহনুমার হাতে চায়ের কাপ। শওকত বলেছিলেন রুমে পাঠিয়ে দিতে, কাকে বলবেন এখন? ভদ্রমহিলা এদিক ওদিক চাইল। ইউষা পড়ছে বলে বিরক্ত করলেন না, তুষির সামনে রেখে বললেন,